এনার মুখ আর কাটা মাথার মুখ একদম ম্যাচ করে যাচ্ছে। শিল্পী পরিবর্তন কুমার মানে পিকে, আসলের মতো দেখতে নকল তৈরিতে ওস্তাদ। মানছি যে ওই নকল চেহারা আমিই বানিয়েছি, কিন্তু তার মানে তো এটা নয় যে ওই খুনটা আমিই করেছি। এই যে মহাশয় আপনার সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে একটু পরীক্ষা করে আপনি একটু বলুন যে একটা বা দুটো আঘাত করে কোনো মানুষের মাথা ফাটিয়ে দিতে পারেন? এইভাবে আঘাত করা তো ওনার পক্ষে সম্ভবই নয়। সাক্ষ্য আর সাক্ষীর অভাবের কারণে আমি চাইছি যে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। এই পিকে, শহরে আজ আর একবার হয়ে গেল কাটা মাথার বৃষ্টি। এই খবর সর্বপ্রথম আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আরও একবার আমরা আপনাদের সামনে নিয়ে আসছি ব্রেকিং নিউজ। ওই দুটো মাথারই শনাক্তকরণ হয়ে গিয়েছে, রাজু সোনি আর মোহন কালিয়া। আর অবাক করা ঘটনা হলো এটাই যে ওই দুজন ব্যক্তিরও হত্যা করা হয়ে গিয়েছে। পুলিশ এটাই মনে করছে যে এই দুটো খুনও সেই একই খুনির কাজ। আপনাদের মনে করিয়ে দিই যে কেটি পাঠকের মক্কেল মিস্টার পরিবর্তন কুমারও কালই বেলে ছাড়া পেয়েছিলেন। পরিবর্তন কুমারই কি মাথা ফাটানো খুনি? জানার জন্য দেখতে থাকুন বিশেষ খবর। আমি কোনো খুন করিনি, কোনো খুন করিনি। আমি তো সিঁড়িতে গেছিলাম সাই বাবার চরণে পুজো দিতে। আপনার এই কথাটা আমি কিভাবে বিশ্বাস করতে পারি? একটা কথা আছে যেটার জন্য আপনার আমার কথায় বিশ্বাস হবে। রাজু আর মোহনের খুন হওয়ার আগে পুলিশ তাদেরও প্রস্থেটিক চেহারা হাতে পায়। একটা প্রস্থেটিক চেহারা বানাতে 5 দিন সময় লাগে, আর দুটো বানাতে 10 দিন। আর আমি তো কালই জামিনে রেহাই পেয়েছি, তাহলে আমি ওই প্রস্থেটিক মুখ বানাতে পারি কি করে? হতে পারে হয়তো আপনি এই চেহারাটা আগে থেকে বানিয়ে রেখেছেন। না 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 কিরি স্যার, আমি এরকম কিচ্ছু করিনি, আমার কথা বিশ্বাস করুন। তাহলে তুমি ঘটনাস্থলে সেদিন কি করছিলে? আপনিই তো আমাকে ওখানে ডেকেছিলেন। আমি? হ্যাঁ, আপনারই তো ফোন এসেছিল। আপনি বললেন কোনো ইম্পর্টেন্ট প্রমাণ পাওয়া গেছে, আর তার জন্য আমাকে মাঝিবাড়ি ব্লকের সেক্টর নাম্বার 3-এ পৌঁছাতে হবে। এই কোন নম্বর থেকে ফোন করা হয় আপনাকে? ল্যান্ডলাইন থেকে ফোন এসেছিল, আর আমি আপনাকে জিজ্ঞাসাও করি যে আপনি কেন মোবাইল থেকে ফোন করেননি। তো আপনি বললেন যে হয়তো আসল খুনি আপনার মোবাইলের কল ট্যাপ করছে, আর আপনি বললেন আমার প্রাণেরও আশঙ্কা আছে। আচ্ছা, তো মনে হয় আসল হত্যাকারী আপনাকে ফোন করেছিল। ষড়যন্ত্র তৈরি হচ্ছে কোনো একটা, দেখছি আমি। স্যার পিকে থেকে কিছু জানা গেল? না, খোঁজ নিতে হবে তোমাদের দুজনকে, সেটাও কালকে আদালত শেষ হওয়ার আগেই। ইওর অনার, যদি আমরা পরিবর্তন কুমার বাবুকে বেলে না ছাড়তাম তাহলে আজকে রাজু সোনি আর মোহন কারিয়া দুজনেই বেঁচে থাকতেন। ইওর আরও একবার আমার মক্কেল পরিবর্তনকে হত্যার অভিযোগে ফাঁসানো হয়েছে। এই হত্যাগুলো উনি করেননি। আসল সত্যি হলো এটা যে কোনো ব্যক্তি পিসিও থেকে আমার নাম নিয়ে ওনাকে ফোন করেন আর ঘটনাস্থলে ডাকে। যখন উনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছলেন তখন সেখানে রাজু আর মোহনের দেহ আগে থেকেই পড়েছিল। মিস্টার পাঠক, তাহলে সেই রক্তে মাখা হাতুড়িটার কি হলো, যেটা মিস্টার পরিবর্তন বাবুর হাত থেকে সেই সময় পাওয়া গিয়েছিল? ইওর অকস্মাৎ এটা হলো যে যখন উনি গিয়ে সেখানে পৌঁছলেন ওটা অন্ধকার ছিল, আর ওনার পা কোন একটা বস্তুর সঙ্গে হোঁচট খান আর উনি সেটাকে তুললেন আর হাতে একটা হাতুড়ি পেলেন। সেই সময় পুলিশ সেখানে পৌঁছে যায় আর হত্যার অভিযোগে ওকে গ্রেফতার করে নেয়। ধরে নেওয়া যাক যে পিসিও থেকে আপনার নাম করে আপনার মক্কেলকে অন্য কেউ ফোন করেছিল, তাহলে ওনার মোবাইলে নিশ্চয়ই সেই রেকর্ডটা থাকবে। আপনি সেই রেকর্ডটা আগে আমি পুরো বিষয়টা বের করেছি, আর আপনার অফিসে আমি একটা কপি পাঠিয়েছিলাম, মনে হয় আপনি সেটা দেখেননি একবারও। ইওর অনার, সেই তালিকা অনুযায়ী পরীক্ষা করে দেখা গেছে ইওর অনার, মাঝিবাড়ির সেক্টর নাম্বার 3-এর পিসিও থেকে সেই ফোনটা করা হয়েছিল ইওর অনার। সর্বপ্রথম 6টার সময় আমার মক্কেলকে ফোন করে সেখানে ডাকা হয়, আর তারপরেই ওই পিসিও থেকেই মোহন আর রাজুকে 6:10 ফোন করা হয়েছিল, ওই জায়গাতে ডেকে পাঠানো হয়। ইওর অনার, এই ঘটনাটা, এই হত্যাটা 8টা আর 8:30টার মধ্যে হয়েছিল, এটা পোস্টমর্টেম রিপোর্ট বলছে। মিস্টার কেডি, আপনার যা বলবার সেটা পরিষ্কারভাবে বলুন। ইওর অনার, আমার এরকমটা মনে হয় যে কেউ খুব চালাকির সঙ্গে এই 3জনকে ওখানে ডাকে আর এই হত্যাটা করে, আর সেই অভিযোগে আমার মক্কেলকে ফাঁসিয়ে দেয়। হোয়াট ননসেন্স মিস্টার পাঠক, এটাও তো হতে পারে
যে সেই কলটা পরিবর্তন কুমার বাবু নিজেই করেছিলেন? হ্যাঁ, সেটা সম্ভব হতো, সেটা সম্ভবপর ছিল যদি আমার মক্কেল সেই সময় সন্ধে 6টার সময় শিরডি থেকে মুম্বাই এই যাত্রাটা না করতেন। ইওর অনার, আমার মক্কেল সেই সময় শিরডি থেকে মুম্বাই যাত্রা করছিলেন কমফোর্ট ট্রাভেলসের বাস নাম্বার MH06443-তে। সেই সময় ইওর অনার ওনার বাসটা থানের ওই টোল প্লাজার কাছে ছিল। এটা স্পষ্ট যে যদি উনি ওই সময় বাসের ভেতর থাকে তো বাজিবাড়ি সেক্টর নাম্বার 3 থেকে কিভাবে ফোন করতে পারেন। ইওর অনার, গত শুনানিতে আমি একটা প্রশ্ন করেছিলাম যেটার উত্তরটা এখনো আমরা খুঁজছি। প্রশ্নটা ছিল এই যে অন্ততপক্ষে কেন আর কে হেলিকপ্টার থেকে প্যারাশুটের সাহায্যে ওই দুটো নকল মাথা মাটিতে পাঠিয়ে দেয়। নো 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 মিস্টার পাঠক, আপনি আবার মিস্টার জিন্দালকে টেনে আনবেন না। ওনার সঙ্গে এই কেসটার কোনো সম্পর্ক নেই। এই সময় আমি এই আদালতে বলতে চাইবো এটা যে ওই হেলিকপ্টারে শ্রী রাজকুমার জিন্দাল ছাড়াও অন্য কেউ ছিল। মিস্টার কেডি, এবার আমি আশা করব যে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন তার বিরুদ্ধে নিশ্চয়ই আপনার কাছে উপযুক্ত প্রমাণ থাকবে। সত্যের খোঁজ চলছে ইওর অনার। আমি আবেদন করব যে একটু অপেক্ষা করা হোক। এক্সকিউজ মি ম্যাম, ইয়েস, গুড মর্নিং। আমরা প্রতি সময় নিউজ চ্যানেল থেকে এসেছি। আমরা আপনাদের কিছু এমপ্লয়ার্সের ইন্টারভিউ নিতে চাই। আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? অ্যাপয়েন্টমেন্ট লেটার তো নেই। দেন আই এম সরি, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখা করতে পারবেন না। প্লিজ ম্যাম। হয়ে গেছে। থ্যাংক ইউ। চল। স্যার, আমি জানি না। থ্যাংক ইউ। হলো না অরুণ ভাই? আমি কি বলছি, তুমি না একদম সোজা, একদম মানে পুরো স্ট্রেট। আরে এভাবে হয় না আজকালকার দিনে। মানে হচ্ছে যদি সোজা আঙুলে পেঁয়াজ না ওঠে তাহলে আঙুলটাকে পাকাতে হয়। ভাই, তুই কথাগুলো আগে ঠিক করে বল। মাখন বলে না রে, ঘি বলে ওটা কি? অরুণ ভাই, তুমি জানো যে ঘি পেঁয়াজের থেকে বেশি সস্তা, কারণ এখন পেঁয়াজের জন্য লোকে কেঁদে মরে যাচ্ছে। এই কারণেই আমি বললাম। প্লিজ রমন, মাথা খাস না। অরুণ ভাই, একটা কাজ করো, তুমি তোমার ওই সোজা রাস্তায় যাও, আমি আমার বেকার রাস্তায় যাই। চলি, জয় বজরং বলি। ইওর অনার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোনো কারণবশত আমার সহায়কদের এখানে এসে পৌঁছতে একটু দেরি হচ্ছে। আদালতের সময় নষ্ট হচ্ছে, আমি ক্ষমা চাইছি। এমনিতেও লাঞ্চের সময় হয়ে গেছে। এই কেসের শুনানি লাঞ্চ ব্রেকের পর আবার শুরু হবে। দ্য কেস ইজ অ্যাডজার্ন। এই নাও কাকা, এই নাও, আর নাও। বরুণ ভাই, কি করছো তুমি? তুই আমার পেছনে পেছনে কেন এই এসেছিস? বরুণ ভাই, আমি তোমার পিছন পিছন আসিনি, তুমি আমার আগে আগে এসেছো। হ্যাঁ, বুঝেছো? তুই এরপরে একটা কথা বললে না? তাহলে 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 কি? আমি তোমার রেসপেক্ট করি বলে কিন্তু কিছু বলি না, বুঝেছো? কেউ আসছে ওইদিকে। মিস্টার কেডি, কি ব্যাপার? আপনার সহায়করা এখনো এলেন না? জানি না কেন ওদের এত দেরি হচ্ছে ইওর অনার। ইয়োর অনার, আমরা এমনিতেই 2 ঘন্টা এখানে নষ্ট করে ফেলেছি। এসে গেছি ইওর অনার। ইওর অনার, আমি মিস্টার রাজকুমার জিন্দালের বিমান চালক উমেশ চক্রপাণীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। উমেশবাবু, দয়া করে আদালতকে বলুন, এই যে শ্রী রাজকুমার বাবুর হেলিকপ্টার আপনি চালাতেন, সেখানে এই পাইলট ড্রপ সিস্টেম, এই যন্ত্রটা, এটা কি জিনিস? এটা শুধু ইমার্জেন্সিতেই ব্যবহার না না না, আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি না যে ওই যন্ত্রের ব্যবহার কখন করা হয়। আমি আপনার কাছে এটা জানতে চাইছি যে সেটার ব্যবহার কেন করা হয়ে থাকে, কি করার জন্য, কি কারণে। ওটা এমন একটা সিস্টেম যেটাতে
একটা সুইচ অন করতেই পাইলটের সিটের পাশের জায়গাটা ওপেন হয়ে যায়। আচ্ছা, অদ্ভুত বিষয় এটা যে আপনি একটা সুইচের সাহায্যে পাইলটের ঠিক পাশের জায়গাটা, ওই স্থানটাকে খুলতে পারেন যাতে ওখান থেকে যে কোনো জিনিস নিচে ফেলে দিতে পারেন। আর আমার এই কথাটা কি ঠিক বলা হবে যে যখন পাইলট এরকমটা করেন তখন হেলিকপ্টারের অন্য যে সমস্ত যাত্রীরা থাকেন তারা এই বিষয়টা বুঝতে পারেন না? আগে হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। ঠিক বললাম আমি? হ্যাঁ। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে। শুনেছি যে আপনি একটা খুবই বিখ্যাত এয়ারলাইন্সের জন্য কাজ করতেন, আপনি আন্তর্জাতিক উড়ান চালাতেন, অনেক টাকা মাইনে পেতেন, তারপর হঠাৎই আপনি এত ভালো চাকরি ছেড়ে দিয়ে রাজকুমার বাবুর এই ছোট হেলিকপ্টার চালানোর চাকরিটা কেন নিয়েছিলেন? অ্যাকচুয়ালি আপনার কাছে কোনো উত্তর নেই, আমার কাছে উত্তর আছে, আমি সেটা বলছি। এরা যেরকমটা আমি বললাম যে একটা বিখ্যাত এয়ারলাইন্সের জন্য উমেশবাবু আন্তর্জাতিক বিমান চালাতেন, আর একদিন উড়ানের সময় উনি মদ্যপান করছিলেন। ওই বিমানটাকে যখন মাটিতে নামানোর সময় আসলো তখন ইনি প্রপার ল্যান্ডিং কমান্ডস দিতে ভুলে গিয়েছিলেন। ভুল করে ফেলেছিলেন উনি। বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারত, সমস্ত যাত্রীর প্রাণ চলে যেতে পারত। শেষ মুহূর্তে ওনার সহ বিমান চালক সেই পরিস্থিতিটাকে সামলে নিয়েছিলেন। যখন এয়ারলাইন্স সেটা জানতে পারলো তখন ওনাকে ওনার চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হলো। ওই কেসের জাজ ইয়নার আদেশ চৌধুরী বাবু ছিলেন। প্রশ্ন এখন এটাই উঠছে ইয়নার যে মনসুখ মেহতা, রাজু সোনি আর মোহন কারিয়ার সঙ্গে ওনার কি শত্রুতা ছিল, ওদের জন্য এনার মনে কি রাগ ছিল, কি উদ্দেশ্য ছিল আপনার এই হত্যা করার? প্রশ্নের উত্তর হলো এটাই ইয়নার যে 14ই আগস্ট উনি মোহন কারিয়ার দোকান থেকে 5 ভরি সোনা কিনেছিলেন, আর দ্বিতীয় দিন ওনার দোকানে ফিরে আসেন আর ওনার উপরেই দোষারোপ দেওয়া হয় যে উনি ওনাকে নকল সোনা বিক্রি করেছেন। এই বিষয়টাকে নিয়ে একটা তর্ক বিতর্ক হয় ইয়নার, আর মোহনবাবু মনসুখ ভাই আর রাজুর সাহায্যে ওনাকে মেরে পুলিশের ভয় দেখিয়ে দোকান থেকে বাইরে বার করে দেন। ঠিক বলছি আমি? আই মিন এগুলো হয়েছিল, কিন্তু ওটা তো একটা ছোটখাটো ঝামেলা ছিল। আচ্ছা, ছোট ঝগড়া ছিল। আপনি মদের নেশায় চুর হয়ে ওনার দোকানে গেলেন আর ওনার ওপর নকল সোনা বিক্রি করার দোষারোপ দিলেন, আর উনি আপনাকে মেরে দোকান থেকে বার করে দেন, আর আপনি ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এটা ছোটখাটো ঝগড়া? আমি মানছি ওই দিন ওই 4 জনের উপরে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু ওদের খুন আমি করিনি, আর না হেলিকপ্টার থেকে আমি ওদের নকল মাথা নিচে ফেলেছি। মিথ্যা কথা বলছেন আপনি। আমি সত্যি বলছি, ওই দুদিন যে দুর্ঘটনা ঘটেছিল আমি হেলিকপ্টারে ছিলামই না। ক্ষমা চাইছি আমি, আপনি হেলিকপ্টারে ছিলেন না, কিন্তু রেজিস্টার তো বলছে যে আপনি হেলিকপ্টারে ছিলেন। আমি শুধু সই করার জন্যই এরাডো রুমে গিয়েছিলাম। তারপর আমি হেলিকপ্টার অবধি গিয়েছিলাম, কিন্তু হেলিকপ্টারে আমি না, আমার অ্যাসিস্ট্যান্ট গিয়েছিল। তার মানে যেই দিন জিন্দাল বাবুর হেলিকপ্টার সেই জায়গা থেকে যাচ্ছিল যেখানে হেলিকপ্টার থেকে কাটা মুন্ডু নিচে ফেলা হয়েছিল, সেদিন না তো জিন্দাল বাবু আর না ওনার পাইলট, দুজনের মধ্যে কেউই হেলিকপ্টারে ছিলেন না। তো প্রশ্ন এখন এটা উঠছে ইয়নার যে যদি উমেশ বাবু আর রাজকুমার বাবু দুজনেই হেলিকপ্টারে যাত্রা না করে থাকেন তাহলে কে করেছিল? ভূষণ বাবু, উমেশ বাবুর এরকমটা বক্তব্য যে ওনার জায়গায় সেই দিন হেলিকপ্টারটা আপনি সেদিন চালিয়েছিলেন, এটা কি সত্যি কথা? দেখুন ভূষণ বাবু, আপনার যা বলবার নির্ভয়ে বলুন, কাউকে ভয় পাবার কোনো দরকার নেই। আমার নিজের কেরিয়ারের চিন্তা আছে স্যার। আমি একজন ট্রেনি পাইলট, আমার ফ্লাইং লাইসেন্সও নেই। 145 ফ্লাইং আওয়ার্স পুরো না হওয়া অবধি আমি লাইসেন্স পেতে পারি না স্যার। তা এতে অসুবিধার কি আছে? আমার বাবার ক্যান্সার আছে স্যার, ওনার ট্রিটমেন্টের খরচ আর আমার ফ্লাইংয়ের খরচ একসাথে চলতে পারে না স্যার। উমেশবাবুকে রিকোয়েস্ট করেছিলাম ওনার জায়গায় আমাকে যেন ফ্লাইং করতে দেয়, যাতে আমি ফ্লাইং আওয়ার জমা করতে পারি আর লাইসেন্স তাড়াতাড়ি পেয়ে যাই আর তাড়াতাড়ি আয় করতে পারি আর বাবার চিকিৎসা করাতে পারি। ইওর অনার, উমেশ বাবুর ভূষণ বাবুকে দরকার ছিল আর ভূষণ বাবুর উমেশ বাবুকে, কিন্তু এই দুজনের এই হত্যার সঙ্গে কি সম্পর্ক? এই আদালত কাল পর্যন্ত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। স্যার, আমরা সবাই জানি যে পিকে ইনোসেন্ট, কিন্তু আমরা ওকে বাঁচাবো কি করে? পাঠকবাবু,
প্রথমে এটা ভাবুন আপনি নিজেকে বাঁচাবেন কি করে। আমি নিজে নিজেকে কিভাবে বাঁচাবো এটার মানে, আরে বসুন তো আগে, বসে বুঝে বলুন যে আপনি কি বলতে চাইছেন ঠিক। এই দেখুন, আপনার প্রাণের আশঙ্কা রয়েছে। পাঠকবাবু, আপনার কিন্তু পুলিশ প্রোটেকশনের প্রয়োজন। আমার মনে হয় আপনার বিশ্রাম নেওয়া উচিত প্রবলবাবু। যতক্ষণ আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, আমি আমার সুরক্ষা নিজেই করতে পারবো। আর তাছাড়াও একটা দিক পর্যন্ত প্রমাণিত হয়ে গিয়েছে যে পরিবর্তন হত্যাকারী নয়, আর এই অন্য কোনো ব্যক্তিও যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। পাঠকবাবু, আপনার যা ইচ্ছে তাই ভাবুন, কিন্তু আমাদের কর্তব্য হলো আপনাকে পুলিশ প্রোটেকশন দেওয়া, আর আপনাকে নিতে হবে। যদি কালকে আপনার কিছু হয়ে যায় তাহলে লোকে আমাদের দিকেই আঙুল তুলবে। হ্যাঁ, এই কারণটা তো বুঝতে পারছি আমি। আপনার মান সম্মান আর প্রতিষ্ঠার প্রশ্ন যখন, আপনার কথা তো আমাকে শুনতেই হবে, তাই না? ভেতরে আসুন। আজ থেকে ইনি আপনার সঙ্গে থাকবেন। স্যার, আমি বুঝতে পারছি না আপনার নকল মাথাটা বানালো কি? কি হলো তোর? কি খুঁজছিস ওখানে? বস, আমি আপনার ওই ছায়া খুঁজছি, ছায়া। আমার বডিগার্ডকে খুঁজছে ও। ওকে বলেছিলাম বাইরে দাঁড়িয়ে থাকতে। ওকে খুঁজছিস কেন তুই? না 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 বস, আমি ওই এমনি একটু টাইম পাস করছিলাম আর কি। কাজ নেই তো আমি কাজ দিচ্ছি তোকে। যাও, তোমরা দুজন যাও, গিয়ে খোঁজ নাও যে আমার নকল মাথাটা কে বানিয়েছিল। আমি এখন যাবো ভূষণের বাড়িতে, বলুন তোমরা আমার সঙ্গে সেখানে দেখা করো। ওকে? কি? আমিও যাব। কোথায় যাবে? যেখানে আপনি যাচ্ছেন। আচ্ছা, আমি তো শৌচাগারে যাব। শৌচাগারে যাব তো কি করবে তুমি? প্রথমে আমি যাব, গিয়ে চেক করব, আর তারপরে দরজার বাইরে আপনার জন্য অপেক্ষা করব, আর তারপর 30 সেকেন্ড পর দরজায় নক করব। যদি আপনার জবাব না পাই তাহলে দরজা ভেঙে ফেলবো। দরজা ভেঙে দেবেন? না, এই সময় তো আমি শৌচাগারে যাচ্ছি না, আমি তো ভূষণের বাড়িতে যাচ্ছি। আমিও যাব স্যার। না, ওইভাবে যাওয়ার কি আছে? আমি গাড়িতে যাচ্ছি, আপনি গাড়িতে বসে পড়ুন, আসুন। কেডি স্যার ফোন করেছেন? ইয়েস স্যার। ভূষণের বাড়ি তালা মারা? ইয়েস স্যার, আমরা এখনই ওখানে যাচ্ছি। চল। স্যার, আপনি ঠিক আছেন? বস, তোমার লাগেনি তো? আমার নিরাপত্তা রক্ষী আমার প্রাণ নিতে কেন চাইবে? কে ছিল এ? আস্তে রে, আস্তে আস্তে কর। স্যার, ব্যথা হচ্ছে নিশ্চয়ই। দেখ, ব্যথা তো হবেই যখন আপনি এটা জানতে পারবেন যে আপনার মক্কেলি আপনাকে মিথ্যে কথা বলছে। আধ ঘন্টা আগে যখন আমি পিকের স্টুডিওতে তল্লাশি করার জন্য গেলাম, তখন ওখানে আপনার মাথার মডেল আর একটা ফটো পেলাম। চিন্তার বিষয় এটা যে পিকে এই কথাটা আমার থেকে কেন লুকোলো। স্যার, আর একটা ব্যাপার আছে। পিকে জিন্দালের ঠাকুরদার মূর্তিও বানিয়েছিল। যখন আমি ইনভেস্টিগেশন করতে ওদের অফিসে গেছিলাম তখন এন্ট্রান্সেই ছিল। স্যার, ওটাতেও পিকের লোগো লাগানো ছিল। দাদুর মূর্তি কেন বানালো? হ্যাঁ, এটা সত্যি যে আমি তৃতীয় অর্ডারও পেয়েছিলাম আপনার প্রস্থেটিক মুখ বানানোর জন্য। কিন্তু যখন আদেশবাবু আর মনসুখ ভাই খুন হয়ে যায় আর পুলিশ আমাকে গ্রেপ্তার করে, আর আপনি যখন আমার কেস নেন, তখন আমি ভয় পেয়ে যাই আর একটু স্বার্থপরও হয়ে যাই। কারণ যদি আমি আপনাকে এই কথাটা বলে দিতাম তাহলে হয়তো আপনি আমার কেস লড়তেন না।
আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমার থেকে লুকাচ্ছেন। আমি আর কিছুই আপনার কাছ থেকে লুকাচ্ছি না। ওই জিন্দাল বাবুর দাদুর মূর্তিটাও আপনি বানিয়েছিলেন? না। আবারও মিথ্যা কথা বলছেন আপনি। তো তাহলে দেখুন, এই মূর্তিটার পিছনে পিকে কেন লেখা আছে? হ্যাঁ, এটা তো আমিই বানিয়েছি, কিন্তু এখন আমি জানতে পারলাম যে এটা ওনার ঠাকুরদা। আমি আমার কেরিয়ারে হাজার হাজার মূর্তি আর মুখ বানিয়েছি, কিন্তু আমি কখনো কারো পরিচয় জানতে চাইনি। এই যে কাজটা তুমি করো, এই কাজটা তোমার কাছে আসে কিভাবে? কোনো বিজ্ঞাপন দাও তুমি খবরের কাগজে, নাকি কোনো দালাল ইত্যাদি রয়েছে? আমার একজন এজেন্ট আছে, অজিত নাগপাল। সেই অর্ডার আনতো, তার পরিবর্তে আমি ওকে 10% কমিশন দিতাম। কিন্তু সেই লোকটা ভীষণ ফ্রড ছিল। কখনো কখনো ক্লায়েন্টের কাছ থেকে আমার নামে পেমেন্ট তুলে নিত আর আমাকে 1 পয়সা দিত না। আর এই কথা নিয়ে আমাদের মধ্যে ঝগড়াও হয়েছে। অজিত নাগপাল, জিন্দালের হেলিকপ্টার, আর কোনো শক্তিশালী ব্যক্তি যে লোকজনের মাথায় হাতুড়ি মেরে তাদেরকে হত্যা করছে। তিনটেই একে অপরের থেকে বিপরীত বলে মনে হয়। আমার মাথার নেটওয়ার্ক একবারে কাজ করছে না, ভগবানের দিব্যি বস। আমি যখন আমাদের ওই কিরণ কাকার সঙ্গে মদের দোকানে মদ? আচ্ছা, তুই মদ্যপান করছিলি? তুই তো বললি যে তুই শুধরে গেছিস। না, মা কালী দিব্যি বস, আমি সত্যি শুধরে গেছি। আমি তোমাকে প্রমিস করেছিলাম না বস? কিন্তু জানো তো বস, এই ধরনের লোকের মুখ খাওয়ানোর জন্য একটু একটু খাওয়াতেই হয় বস। তো কি কথা বার করলি তুই, বল। দাঁড়াও, মনে করছি। আমাকে ওই কিরণ কাকা বলেছিল, এই না কাকা, এই না আর না। ঠিক মনে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলবান পালোয়ান জিন্দালের ওয়াচম্যান ছিল। ওর ডান হাতের এই আঙুলটা ঠিক এই আঙুলটা ছিল না। ওইটাই তো কাটা বস। হ্যাঁ বস। আচ্ছা, কোড়ে আঙুলটা কাটা আছে। আমারও সেদিন মনে হয়েছিল যে ওর কোড়ে আঙুলটা কাটা আছে। এবার বোঝা গেল হত্যাকারী কি। স্যার, যে ওয়াচম্যানকে জিন্দাল চাকরি থেকে বের করে দিয়েছে তার এই মার্ডারের সঙ্গে কি সম্পর্ক? প্রশ্নগুলো পরে করিস। এখন যা, অজিত নাগপালের বিষয়ে বেশ কিছু তথ্য নিয়ে আয়। আর শ্রমণ, তুই ওই চৌকিদারের খোঁজ নে। যা করার হয় কর, আগামীকাল আদালতে তাদের পেশ করতে হবে। যা হুকুম বস। অজিতবাবু, দয়া করে আদালতকে বলুন, কিসের ব্যবসা করেন আপনি? আমি একজন আর্ট এজেন্ট। নতুন পুরনো পেন্টিং, স্ক্রাপচার কেনাবেচা করা, এটাই আমার পেশা। অদ্ভুত ব্যাপার এটা। আপনি আপনার অর্ধেক অর্ধেক পরিচয় দিলেন। বাস্তব বিষয়টা তো হলো এই যে আপনি একজন শিল্পের পূজারী হওয়ার সঙ্গে সঙ্গে হাত সাফাইয়ের পূজারীও বটে। অর্থাৎ আপনি এই যে গ্যালারিজ রয়েছে, রাজভবন, রাজমহল, পুরনো মন্দির, এখান থেকে পুরনো মূর্তি, যেগুলো দুর্লভ, যেগুলো মূল্যবান, ছবি ইত্যাদি, সেগুলো চুরি করেন আপনি। আর যখন চুরি করতে আপনি পারেন না, তখন আপনি আপনার কারিগরকে দিয়ে সেগুলোর কপি, সেগুলোকে নকল করেন আর সেগুলো বাজারে বিক্রি করেন, লোকজনকে ঠকান আপনি। কি যাতা বলছেন আপনি? বাজে কথা বলছি না, সত্যি কথা বলছি আমি। আর একবার এরকম ঠকানোর সময়, চাতুরি করার সময় ধরা পড়ে যান আপনি। জিন্দাল বাবুকে আপনি এরকমই কিছু চুরির জিনিস বিক্রি করতে চাইছিলেন, উনি আপনাকে ধরে ফেলেন আর আপনাকে সাজাও দেন। তবে থেকে আপনি ওনার উপর প্রতিশোধ নিতে চাইছিলেন, কিন্তু আপনি জানতেন যে আপনি জিন্দাল বাবুর কোনো রকম কিচ্ছু করতে পারবেন না। সেই কারণে আপনি পুরো পরিকল্পনা বানালেন। জিন্দাল বাবুর একজন নিকটতম ব্যক্তিকে আপনি আপনার সঙ্গে সামিল করলেন আর ওকে অংশীদার বানালেন জিন্দাল বাবুর ওয়াচম্যান। কিন্তু ওনাদের প্ল্যানটা কি ছিল? হ্যাঁ, কি প্ল্যান ছিল আপনার আপনি বলবেন নাকি আমি বলে দেবো? যিনি দ্বিতীয় শত্রু ছিলেন আপনার, এই পরিবর্তন, তাকেও আপনি ফাঁসালেন। এর সঙ্গে আমার শত্রুতাই ছিল না। এটা কি ঠিক নয় যে আপনি পরিবর্তন বাবুকে যে কাজটা উনি করেছেন সেটার জন্য দাম দিয়েছেন? জিন্দাল বাবুর পিকের কাজ পছন্দই হয়নি, তাই তিনি টাকা দিতে অস্বীকার করেন। তো এতে আমি কি করতে পারি? আপনি সেরকমটাই করেছিলেন যেরকমটা আপনি ভেবেছিলেন। পরিবর্তন বাবুর শত্রুকে হত্যা করেছিলেন আর সেই দোষারোপে ওনাকে ফাঁসালেন। আর তারপর জিন্দাল বাবুর হেলিকপ্টারকে ব্যবহার করে আপনি প্যারাশুটের সাহায্যে ওই মাথাটা, ওই নকল মাথাটা, প্রস্থেটিক মাথাটা আপনি মাটিতে ফেললেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মিস্টার পাঠক, আপনি কি এটা বলতে চাইছেন যে সেই সময় অজিত বাবুও হেলিকপ্টারে উপস্থিত ছিলেন? আগে না ইওর অনার, অজিত বাবু তো ছিলেন না, কিন্তু ভূষণ বাবু ছিলেন ওখানে। ওরা ছিলেন তিনি ওই হেলিকপ্টার। মিস্টার কেডি, আপনি এত নিশ্চিতভাবে কি করে বলছেন যে ওই দুটো কাটা মাথাই মিস্টার ভূষণই নিচে ফেলেছেন? আমি এরকমটা বলছি না ইওর অনার। অজিত বাবুর ব্যাংকের তালিকা আর ওনার ফোনের তালিকা এরকমটা বলছে, যেটা আপনার টেবিলের উপর রাখা আছে। ফোনের তালিকা অনুযায়ী অনেকবার উনি ভূষণ বাবুর সঙ্গে কথাবার্তা চালান, আর দুবার আলাদা আলাদা সময় উনি ওনার অ্যাকাউন্ট থেকে ভূষণ বাবুর অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার অ্যামাউন্ট ট্রান্সফার করে ইওর অনার। হ্যাঁ, এটা সত্যি যে আমি ভূষণের সঙ্গে টানা মোবাইলে কথা বলছিলাম, আর ওর অ্যাকাউন্টে আমি টাকাও ট্রান্সফার করি। কিন্তু সেটা এই জন্যে যে ও আমাকে জিন্দাল সাহেবের অফিস থেকে ফটো বের করে দেওয়ার কথা ছিল, যেটা ইটালি আর জার্মানের আর্টিস্টের পেন্টিং ছিল, আর ওর নিজের অসুস্থ বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তো টাকার লোভ দেখিয়ে ওকে আমি এই কাজটা করাই। জজ সাহেব, আমি অপরাধী, আপনার যা ইচ্ছে সাজা আমাকে দিন, কিন্তু আমি কাউকে খুন করিনি। আমি 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 খুন করিনি, আমি খুনি নই। মিস্টার কেডি, আপনি কি কিছু বলতে চান? ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি আমার সহায়কদের জন্য অপেক্ষা করব, যারা এই সময় চৌকিদারকে নিয়ে আসছে, হয়তো যিনি ওনার সঙ্গী ছিলেন। বস, বস, আমি ওর কাছে গিয়ে পৌঁছই তার আগে কেউ ওকে টপকে দিয়েছে। আমার এই হাতের উপরই প্রাণটা গিয়েছে। স্যার, জিন্দালের ওয়াচম্যানের মৃত্যু ওইভাবেই হয়েছে, মাথায় বাড়ি খেয়ে। শিকারী নিজে শিকার হয়ে গেল। চলো আমার সঙ্গে। এক্সকিউজ মি ম্যাম, অ্যাকচুয়ালি আমরা মিস্টার জিন্দালের ইন্টারভিউ নিতে চাই। ওনাকে এই ইন্টারভিউতে এই দেশের সব থেকে বড় বিজনেসম্যানের খেতাব দিতে চাই। আমরা কি ওনার সঙ্গে দেখা করতে পারি? দেখুন, আমি আপনাদের আগেও বলেছি যে এইভাবে আপনারা জিন্দালের সাথে দেখা করতে পারবেন না। কারেক্ট, ম্যাডাম একদম কারেক্ট বলেছে। আমি ওকে এটাই বোঝাচ্ছিলাম, কিন্তু ও শুনতেই চাইছে না। আমার খালি বলছে একবার ট্রাই করি, আরো একবার ট্রাই করি। আপনার বন্ধু একদম ঠিক বলছেন, উনি ঠিক বুঝেছেন। আপনি জিন্দালের সঙ্গে দেখা করার জন্য আগে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিন। আচ্ছা, বলছি ম্যাডাম, আমি আসলে বলছিলাম যে যে আপনার সঙ্গে দেখা করার জন্য কার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? কি আসলে হয়েছে কি, আমি পিছনে দাঁড়িয়ে আপনার চোখ দুটো দেখছিলাম। আপনার চোখ দুটো সমুদ্রের মতো গভীর। মন চায় যে ভিতর থেকে মুক্ত নিয়ে আসি। মানে বলতে চাইছি যে আপনার চোখ দুটো কি রিয়েল নাকি লেন্স পড়েছেন আপনি? অফকোর্স আমার আসল চোখ। আপনার এই না বলা, আপনার এই রাগ সব সত্যি? তাহলে আপনি যা বলবেন সবই সত্যি ম্যাডাম। আপনাকে দেখে না আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। সরি, কিন্তু কি করব, আমার নিজের ঠাকুমা তো আর আমার কাছে নেই না, অনেক দূরে চলে গেছে। আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। আমার ঠাকুমা উপরে চলে গেছে ম্যাডাম, উপরে চলে গেছে ম্যাডাম, উপরে চলে গেছে ঠাকুমা। ম্যাডাম নিচে তাকান, উপরে তাকিয়ে বেশিক্ষণ আর লাভ নেই। খুব মিস করি আমি আমার ঠাকুমাকে। কি করা যাবে ম্যাডাম? কল মি, মিস মি, আই উইল সি ইউ। দাঁড়ান স্যার, কোথায় যাচ্ছেন আপনি? ওই আরে এতে কাঁদার কি হলো তোমার? তুমি তো খুব ভালো কাজ করেছো। ফ্লাইং ক্লাবের জন্য তুমি হেলিকপ্টার উড়িয়েছো।
নিজে পয়সা রোজগার করেছো। আর ভূষণকেও তো তুমি হেলিকপ্টার ফ্লাই করতে দিয়েছো, যাতে ওর ফ্লাইং আওয়ার্স জমা হতে পারে। এক কথায় তুমি নিজের আর ভূষণের জীবনে অন্য মাত্রা আনতে চেয়েছো। এখন কিছুটা সময় এই কেবিনটাতেও অতিবাহিত করো। তুমি এটা কি জানো? জানি না। তাহলে জিজ্ঞেস করো। কি এটা? আরে এটা একটা লাইটার। তুমি জানো এই লাইটার দিয়ে তোমায় কি করতে হবে? জানি না। তাহলে জিজ্ঞেস করো। কি করতে হবে স্যার? এই লাইটারটা তোমায় 5 বার জ্বালাতে হবে। যদি তুমি সফল হও তাহলে তোমার জীবনে একটা নতুন মাত্রা এসে যুক্ত হবে। আর যদি তুমি অসফল হও তাহলে এই লাইটার দিয়ে তোমার চিতা জ্বলবে। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, তোমায় না হয় মারলাম না, কিন্তু তোমায় আমার একটা কাজ তো করতেই হবে। এই লাইটারটা তোমায় 5 বার জ্বালাতে হবে। যদি তুমি 5 বার জ্বালাতে পারো তাহলে আমি তোমায় ছেড়ে দেব। আর যদি তুমি 5 বার না জ্বালাতে পারো তাহলে যে আঙুল দিয়ে তুমি এই লাইটারটা জ্বালাতে চেষ্টা করছিলে ওই আঙুলটা আমার হয়ে যাবে। 1 2 3 বস, আমাকে ওই জিন্দালের রিসেপশনিস্ট বলছিল যে পুনেতে জিন্দালের একদম খাস একজন শেফ আছে। হ্যাঁ বস। আর কোনো লোক? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওটাও জানতে পেরেছি যে জিন্দালের না একজন স্টাফ ছিল বস, ওর নাম জুনেদ। ও এখন পাগলখানা বন্দি বস, নাসিকে। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর আমার বস আপনার নাম আদালতে বলবো না। জিন্দাল বাবু যদি জানতে পেরে যায় যে আমি ওনার বিরুদ্ধে মুখ খুলেছি তাহলে আমার হাতের সাথে আমার জীবও কেটে নেবে। আপনি চান না যে আপনার সাথে ন্যায় হোক? ওই জিন্দাল তার কৃতকর্মে সাজা পাক, ভয় পাবেন না, আমাকে বলুন। ঠিক আছে, একদিন জিন্দাল বাবুর খাবারে আমার হাত থেকে বেশি লঙ্কা পড়ে যায়। উনি আমাকে খুব মারেন, খুব পেটান। কিন্তু পরের দিন যখন আমি কাজ থেকে বাড়ি ফিরে যাই তখন আমার ওয়াইফ আমাকে বলে কোনো সবজিওয়ালা ওকে সবজি বেচতেই চাইছে না, খালি শুকনো লঙ্কাই পেয়েছে বাজার থেকে। আমিও বাজারে গিয়ে অনেক চেষ্টা করি, কিন্তু কোনো সবজিওয়ালা বা কোনো মুদিখানা চাল ডাল সবজি কেউ কিছু বেচতে চাইছিল না। ওরা শুধু কাঁচা লঙ্কাই বেচতে চাইছিল, আর কিচ্ছু না। কতদিন ধরে এরকম চলতে থাকে। আমি অসহায় হয়ে পড়ি। আমার ছেলে খিদেতে ছটফট করছিল, খালি পেটে ওই ছোট্ট প্রাণ কতক্ষণ লড়াই করত। আর একদিন খিদের জ্বালায় বেচারা কাঁচা লঙ্কা খেয়ে ফেলে, আর কিছুদিন পরেই মারা যায়। এই ডিটেলটা আপনাকে আমি দিতে পারবো না, এমনিতেই এসব অন্যায় কাজ, এসব কাজ আমি করি না। আমি আসলে এটা দারুণ তো, এটা তো 1000 টাকার নোট। কি করবে বলো? আমি বলছিলাম যে বিনা পয়সায় কাজ করি না। হ্যাঁ কারেক্ট, আমি জানি সেটা। আমাকে বলো যে জুনেদ কত বছর ধরে আছে এখানে? ও 3 বছর ধরে আছে। আর শুনেছি নাকি এর আগেও এক্সপ্লোর মিডিয়া কোম্পানিতে অনেক বড় পদে কাজ করত, তারপরে ওই অন্য কোম্পানিতে আরও ভালো চাকরি পেল, সেই জন্য ওই এক্সপ্লোর মিডিয়া কোম্পানির চাকরিটা ছেড়ে দিল আর ওখানে গিয়ে জয়েন করলো। ওখানে জয়েন করার 1 মাস পরেই ওর বাড়িতে বড় একটা চুরি হলো। ওর লাখখানেক টাকার গয়নাও গেল, আর তার উপর ওর ভাইপোকে কে যেন কিডন্যাপ করলো, আর ও নিজের কোম্পানিতেই জালিয়াতি করলো, আর তার জন্য জেলে যেতে হলো।
এইসবের কারণে বেচারা পাগলই হয়ে গেল। কেডি বাবু, আপনি খুবই ব্যস্ত উকিল, তাই চা খাওয়ার অনুরোধ করে আমি আপনার সময়টা নষ্ট করব না। বলুন, আপনি কোন প্রমাণ পেয়েছেন আমার বিরুদ্ধে? বাস জিন্দালবাবু, শুধুমাত্র এটুকুই জানতে পারা গেল যে আপনি অন্যকে অত্যাচার করতে ভালোবাসেন, অন্যদেরকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে আপনি খুব আনন্দ পান। আমি আরও আনন্দ পাব যদি আপনি স্পষ্ট করে সব বলেন। এখন বোঝার আর বোঝানোর রইলই বাকি। আপনি আপনার দাদুর মুখোশ বানালেন শিল্পীকে দিয়ে। আপনার যখনই মুখোশ পছন্দ হলো না, তখন আপনি ওই শিল্পীকে শাস্তি দেওয়ার জন্য তৈরি হলেন। আমি আপনার ভাষাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি আমার উপর যে দোষারোপ করছেন তা সত্যিই আমার বোঝার বাইরে। সবার আগে তো আপনি ওই বেচারা শিল্পীকে পরিবর্তনকে কষ্ট দেওয়া শুরু করলেন। আপনার ওই যে বিশ্বস্ত চৌকিদার ছিল, ওর সাহায্য নিয়ে। ওকে তো আমি বহুদিন আগেই চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছিলাম। সেও তো ভণ্ডই ছিল জিন্দালবাবু, যাতে সন্দেহের তীরটা আপনার দিকে না যায়। কিন্তু যেটা করার আপনিই করলেন। প্রথমে সমস্ত শত্রুদের হত্যা করলেন আপনি, তার ঠিক আগে তাদের মুখোশ, প্রস্থেটিক চেহারা, যেগুলো বেচারা পরিবর্তনের হাত দিয়ে বানানো হয়েছিল, সেগুলোকে প্যারাশুটের সাহায্যে মাটিতে পাঠালেন, যাতে বেচারা পরিবর্তনের ওপর মানুষের সন্দেহ হয়। বেচারা পরিবর্তন কি করে জানতে পারবে যে ওর সাহায্যে প্রস্থেটিক চেহারা বানানো হচ্ছে না? ওকে স্বয়ং ওর মৃত্যুর পথে একটু একটু করে এগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি এরকমটা হতে দেব না, আমি বাঁচাবো ওকে। সত্যি আপনি একজন ভালো উকিল। আপনি শেষ পর্যন্ত বার করেই নিলেন যে পিকে কে ফাঁসিয়েছে আর কেন ফাঁসিয়েছে। কি বলেছিলেন যেন আপনি? পীড়ন করতে ভালোবাসি, তার মানে স্যাডিস্ট। আমার খুবই ভালো লাগে যখন কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু ফাঁসাতে পারে না। চেষ্টা করো না, কোনো লাভ নেই। এই অফিসে ইলেকট্রোম্যাগনেটিক গ্যাজেটস লাগানো আছে। এখানে রেকর্ডার, ল্যাপটপ, ফোন কিছুই চলবে না। আর এমনিতেই তুমি আমার এই বয়ানটা রেকর্ড করতে পারবে না। কিছু ঠান্ডা আনাবো তোমার জন্য? রেকর্ড করতে পারবো না তো কি হয়েছে? কালকে লাইভ রেকর্ডিং হবে আদালতে। আপনি যতজন লোককে জ্বালিয়েছেন সবাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তোমার ঠান্ডা কিছু নয়, দুধ খাওয়া প্রয়োজন, তাও বোতলে করে। ছেলে মানুষের মতো বুদ্ধি তোমার। একটা ভুল আপনি করেছেন কেডি বাবু। যে যে মানুষ আমার বিরুদ্ধে বয়ান দিয়েছিল তাদের বয়ানগুলো রেকর্ড করে নেওয়া উচিত ছিল, কারণ এখন আর তা সম্ভব নয়, কারণ মৃত মানুষ বয়ান দেয় না। কেডি বাবু, আপনি তো এখন জেনেই গেছেন আমার স্বভাবটা কি রকম। আমার মানুষকে কষ্ট দিয়ে দিয়ে মারতে ভীষণ ভালো লাগে। আমার এখনো বেশ ভালোই লাগছে আপনার এই করুণ অবস্থাটা দেখে, কেননা আপনি ভালো করেই জানেন যে আমি আসলে দোষী, কিন্তু তবু আপনি কিছুই করতে পারবেন না। কেননা আমি এই দেশের আইনের থেকেও বড়, অনেক বড়। হ্যাঁ, ঠিক বললেন আপনি জিন্দলবাবু। খুব বড় একজন আপনি, বিশাল। খুবই পুরনো একটা গল্প আছে, শুনেছেন নিশ্চয়ই আপনি। হাতি পিঁপড়ের থেকে অনেক বড় হয়ে থাকে, কিন্তু যদি পিঁপড়ে হাতির সুরে ঢুকে পড়ে, তারপরের গল্পটা তো জানেন নিশ্চয়ই আপনি। শহরে আরো একবার প্যারাশুটের মাধ্যমে নকল কাটা মাথা ল্যান্ডিং হয়েছে। আর এটা বলা প্রয়োজনীয়, এইবার এই কাটা মাথাটা কোনো অপরিচিত ব্যক্তির নয়, বরং দেশের গণ্যমান্য উদ্যোগপতি শ্রী রাজ জিন্দাল বাবুর। সবচেয়ে রোমহর্ষক বিষয় এটাই, আজ পর্যন্ত সেই খুনি যতজনের নকল কাটা মাথা আকাশ থেকে মাটিতে নামিয়েছে তাদের খুনও করেছে। তাহলে কি সেই খুনি রাজ জিন্দাল বাবুকে খুন করতে পুরোপুরি সফল হবে? এই মাথা ফাটানো খুনি দেশের সুরক্ষা ব্যবস্থার সামনে একটি চ্যালেঞ্জ তুলে ধরেছে। এবার কি হবে শিল্পপতি জিন্দাল বাবু?
না, আমার কোনো পুলিশ প্রোটেকশন চাই না। ফোন রাখো। কেটি পাঠক, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো তুমি। পিঁপড়ে তুমি আমার কাছে। পিষে রেখে দেবো আমি তোমাকে, পিষে রেখে দেবো। বলছিলাম বস, আমি তোমার এই প্ল্যানটা কিছুই বুঝতেই পারছি না। শ্রমণ, খুব সিম্পল। কেডি স্যার জিন্দালকে ওনারই প্ল্যানে ফাঁসাচ্ছেন। এখন যদি 24 ঘন্টায় জিন্দালের খুন না হয় তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে জিন্দালই খুনি। বুঝলি? জিন্দাল। হ্যাঁ জিন্দাল বাবু বলুন। কেডি পাঠক, এতদিন শুনেছিলাম ভগবান তোমাকে বাড়তি বুদ্ধি দিয়েছে, কিন্তু আজ দেখেও নিলাম আর অনুভবও করে নিলাম তোমার মতো একজন বুদ্ধিমান খেলোয়াড়ের সঙ্গে খেলতে ভীষণ ভালো লাগবে, ভীষণ। খুবই খুশি আর উত্তেজিত শোনাচ্ছিল এই জিন্দালকে। কিছু তো গন্ডগোল আছে ভাই। খুঁজতে হবে ওকে, বাড়িতে বা অফিসে তো পাওয়া যাবে না। তো তাহলে শ্রমণ, খোঁজ নেই কোথায় আছে? ঠিক আছে, লাশটা কটার সময় আর কোথায় পৌঁছতে হবে জানো তো? হ্যাঁ জানি স্যার, কিন্তু কাল লাশটাকে কোথায় পৌঁছাতে হবে এটা তো আপনি বললেন না। 2 ঘন্টা পরে আসবে, নিজেই সব বুঝতে পারবে তখন। যাও। ঠিক আছে স্যার, চ। যাও, ওকে ভেতরে পাঠিয়ে দাও। রেডি? তৈরি তো তুমি আমার খুলি ভাঙার জন্যে? এক আঘাতেই আমার খুলিটাকে উড়িয়ে দাও। একটুও যদি ভুল হয় আমার লোকেরা তোমার টাকা দেবে না। কেটি পাঠক, সমস্ত কেসে তুমি শুধু একা জিতবে না। তাড়াতাড়ি করো, উড়িয়ে দাও আমার খুলিটা। তাড়াতাড়ি করো তুমি, নাহলে কেটি পাঠক এটাই প্রমাণ করে দেবে যে ওই 4 জনকে আমি খুন করিয়েছি। মারো আমাকে। হ্যাঁ, শাস্তি তো আপনাকে দেওয়াই হবে। কিন্তু এই হাতুড়ি দিয়ে না, এটা তো শ্রবণ বানিয়ে দিয়েছিল আমাকে থার্মোকল দিয়ে। এটা সরি, নকল হাতুড়ি এটা। এবার আপনার মাথা ফাটিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে না, শুলে চড়িয়ে শাস্তি দেওয়া হবে। মহামান্য বিচারক দেবেন আদালতে। কি হলো, এই চোখ বড় বড় করে আপনি কেন দেখছেন আমাকে? আচ্ছা, আপনি ভাবছেন যে আমি এখানে কেন? এখানে তো তার হওয়ার কথা ছিল যে আপনার আঘাত করে মাথা ফাটিয়ে হত্যাকারী যে আর কি। তো হলো এটা যে ওকে আমরা ধরে ফেললাম আর ওকে এখন আমরা বেঁধে রেখেছি। আপনার সঙ্গেই নিয়ে যাওয়া হবে ওকে থানায়। এবার এইটা ভাবছেন হয়তো আপনি যে কিভাবে জানতে পারলাম আমি। তো ওই যে আমার সহায়ক রয়েছেন, যাকে আপনি দুধ খাওয়াবেন বলেছিলেন, ও দুধ খেয়ে নিয়েছে, বুদ্ধি গজিয়েছে ওর। আর ওর কথা শুনেই আমার এটা মনে হলো যে দেখুন, আপনি আপনার ওই যে অফিসে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র বসিয়ে রেখেছেন, কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে তো সেই যন্ত্রটা বসিয়ে রাখেননি। পুলিশের সাহায্য নিয়ে আমরা আপনার সমস্ত কথা শুনে ফেললাম, আর এখানে এসে আপনার ওই হত্যাকারীকে আমরা ধরে ফেললাম, আর ওর জায়গায় আমি এসে পড়লাম। আর এইমাত্র যে বয়ানটা আপনি দিলেন সেটাও খুব স্পষ্টভাবে জিন্দালবাবু, কেননা এখানে কোনো রকম ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র তো নেই, তো সেটাও আমি আমার মোবাইল ফোনে দাখিল করে নিয়েছি।
আরে জিন্দাল বাবু দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? এখানে যেটা রয়েছে সেটা নকল, কিন্তু পুলিশ একদমই আসল আমার ভাই। হ্যাঁ, তো জিন্দাল বাবু আমাদের সঙ্গে যাবেন না নিয়ে যাব? এবার চলুন, কারাগারে বসে নিজেই নিজের মাথা ফাটাবেন এইটা ভেবে যে কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। হ্যাঁ